সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তরও বন্টন করা হয়ে গেছে। এই সরকারের সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। কারণ কয়েক সপ্তাহ ধরে হওয়া আন্দোলনে শিক্ষার্থী, পুলিশ সহ কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর প্রতিশোধমূলক হামলার শিকার হচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীও। বিক্ষুব্ধ জনতা ও দুর্বৃত্তদের দেয়া আগুনে ভাঙচুরে দেশের বিভিন্ন স্থানে থানা থেকে পুলিশ পালিয়ে গেছে। এই সুযোগে অনেক জেলখানা থেকেও বহু অপরাধী পালিয়ে গেছে। অস্ত্র লুট হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জায়গায় ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সকল হত্যার বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা। এর জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে পুরোদমে কর্মস্থলে ফেরানো, সংস্কার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করা, বলছেন রাজনীতিবিদরা। এছাড়া থমকে যাওয়া দেশের অর্থনীতিকে চাঙ্গা এবং সচল করা এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করাও তাদের সামনে এবং একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা করছে রাজনীতিবিদরা। দেশের মানুষ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ থেকে শুরু করে সবাই। আবার অনেকের মধ্যে শঙ্কাও কাজ করছে, কারণ এই সরকার কত দ্রুত সময়ে এসব কাজ করতে পারবে বা আদৌ সব কিছু করা সম্ভব হবে কিনা। কেননা রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে নির্বাচনের। তারা তো ক্ষমতায় যেতে চান। অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সময় নেবে, রাজনৈতিক দলগুলো ততটাই ক্ষিপ্ত হবেন বলে অনেকে ধারণা করছেন। এবং এই সরকার কিন্তু এখনও বলেনি সম্ভাব্য কতদিন তারা থাকতে পারেন এই অবস্থায়। শঙ্কার আরও দুটি দিক রয়েছে। একটি হলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কতটা থাকবে তা এখনও স্পষ্ট নয়। অনেকে আশঙ্কা করছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হয় তাহলে সরকারের নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পেতে পারে সেনাবাহিনী। আরেকটি বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনকে নানাভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে। সেটি নট নেসেসারিলি খারাপ জিনিস বা ভালো জিনিস, কিন্তু যেটি আমরা দেখছি সেটি তুলে ধরলাম। বাংলাদেশের এমন পরিবর্তিত পরিস্থিতিতে অনেক প্রশ্ন আছে আমাদের সামনে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ ভাই। আমি সংক্ষিপ্তভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি কি হলো, কিন্তু অনেক প্রশ্ন আছে যেটি আমরা আপনার কাছে শুনতে চাবো। আমি ছোট্ট করে একটি করে উপস্থাপন করবো আপনার কাছে এবং আপনি যথেষ্ট সময় নিয়ে আমাদেরকে বলবেন। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। কিন্তু লেটস ট্রাই উইথ দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটি একটি চেষ্টা করি আমরা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হলো, তিনি পালিয়ে গেলেন বা তা পালিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এই যে ঘটনাগুলো দেখলাম আমরা, তারপর অনেক ঘটনা ঘটছে, তার চলে যাওয়া, নতুন সরকার ঘটনা, এই ঘটনাগুলো আপনি কেমন দেখছেন, কিভাবে ঘটছে এই ঘটনাগুলো, সেটি প্রথমেই শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। শুরুতেই আমি বলবো যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আন্দোলনের ফলে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি থাকলো। তাদের প্রায় সম্ভবত 1000 বা তার চেয়েও বেশি মানুষ নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আমরা জানি না, হয়তো 5000-এর বেশি হবে। একটা অভূতপূর্ব পরিস্থিতি। আপনি লেনিনের কথা শুনেন, মোহাম্মদ লেনিন, রুশ বিপ্লবের রূপকার, তিনি একটা কথা বলেছেন, ইন্টারেস্টিং মনে করতে চাই, হচ্ছে যে
বৈপ্লবিক পরিস্থিতি বা রেভলিউশনারি সিচুয়েশন হয় তখনই যখন সরকার বা ক্ষমতাসীন মহল পুরনো কায়দায় আর দেশ চালাতে পারে না। দে ক্যান রান দ্য কান্ট্রি দ্য ওল্ড ওয়ে, এটা একটা শর্ত। আর পাবলিক চায় না পুরনো কায়দায় শাসিত হতে, সরকার পারে না, শাসক গোষ্ঠী পারে না, আর পাবলিক চায় না। আমাদের দেশে ঠিক এই ঘটনা ঘটেছে। সরকার সর্বাত্মক চেষ্টা করেছে পুরনো কায়দায় দেশ চালাতে। পুরনো কায়দা বলতে কি বোঝাচ্ছি আমি? সামরিক বাহিনী ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে, সব রকমের নিবর্তনমূলক ব্যবস্থা ব্যবহার করে, সরকারি দলের ছাত্র পেটোয়া বাহিনীকে ব্যবহার করে বেপরোয়া গুলি চালিয়ে নৃশংসভাবে তারা চেষ্টা করেছে মানুষকে নিয়ন্ত্রণে আনতে, পারেনি, ফেল করলো। তারা ফেল করলো কেন? কারণ পাবলিক আর দেশের মানুষ আর কোনোভাবে পুরনো অবস্থাটা মেনে নিতে চাইছে না, তারা গ্রহণ করেনি। ইতিহাস আমরা জানি যে বাংলাদেশে কি ঘটলো। আন্দোলন শুরু হয়েছিল কিন্তু খুব একটা ছোট্ট একটা বিষয় নিয়ে, কোটা সংস্কার নিয়ে, যেটা অনায়াসে কিন্তু সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদ চেষ্টা করলে সমাধান করতে পারতেন। তারা কেন করেননি? এইটা হচ্ছে ক্রাক্স। এটা বুঝতে হবে কেন আমাদের এই পোড় খাওয়া রাজনীতিবিদরা ব্যর্থ হলেন এই সামান্য একটি ইস্যুকে রিজলভ করতে। তার মূল কারণ ঔদ্ধত্য, ক্ষমতার ঔদ্ধত্য। তারা এত দীর্ঘকাল ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতা থেকে অভ্যস্ত হয়েছেন যে তারা ভাবতেই পারেন না যে এই ছাত্র জনতা তাদের এই পুরনো শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে। এই যে অন্ধত্ব, সারা পৃথিবীতে যখনই কোনো বড় সাম্রাজ্যের পতন ঘটে, সাম্প্রতিককালে আমরা দেখেছি, বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের জন্য ইরানি বিপ্লব। ইরানি শাহের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বেসিক্যালি দাঁড়িয়েছিল। মূলত আমাদের মধ্যে সাধারণ ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু শাহের পতন হলো, যখন আন্দোলনটা সর্বাত্মক হয়ে পড়লো, সবাই তার সঙ্গে যুক্ত হয়ে পড়লো। অফকোর্স একটা বড় রোল প্লে করেছে দেশের ইসলামী গোষ্ঠী, রেভলিউশনারি পরবর্তীকালে যারা ক্ষমতা গ্রহণ করে সেই ইসলামী গোষ্ঠী। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছিল দেশের সমস্ত মানুষরা, সব সেকশনের মানুষরা, এক্সেপ্ট দিস ভেরি সিগনিফিকেন্ট, তারা যারা এতদিন ক্ষমতা ভোগ করেছে, সুবিধা ভোগ করেছে। আমাদের একই ঘটনা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে পরিবর্তন ঘটলো, এই প্রবাসে দেখছি আমি আমাদের মতামত ডিভাইডেড। একদল লোক ওয়েলকাম করছে, আর একটা অংশ এটাকে ভীতির চোখে দেখছে। কারা এটাকে ওয়েলকাম করছে না? তারাই দেখবেন যারা এতদিন এই সরকারকে নানাভাবে সমর্থন করেছে, এই সরকারকে এবং সরকারের কাছ থেকে সুবিধা ভোগ করেছে। কি সুবিধা আপনারা জানেন? কেউ ব্যাংক বানিয়েছে, কেউ ব্যবসা করেছে, কেউ খেতাব পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই সরকারকে ব্যবহার করে অসংখ্য মানুষ সুবিধা লাভ করেছে। এদেরকে আমরা বলতে পারি এনেবলার্স। কখনোই কোনো দুঃশাসন একা চালিত হয় না, তার পাশে অনেক শক্তি কাজ করে, যে শক্তিগুলি এই সরকারের কাছ থেকে সুবিধা ভোগ করে। আমাদের দেশে কি হয়েছে আপনারা দেখেছেন? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তার ঘরের পিয়নকে বলেছেন 400 কোটি টাকা মালিক। এরা হচ্ছে এনেবলার্স। এরা দেশের ক্ষতি করেছে এবং এরা এই সরকারটাকে ঘিরে রেখেছিল, এবং সরকার প্রধান এবং তার দাবিদাররা কেউ বুঝতেই পারেনি যে কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে, তাদের ক্ষমতার ভিত কত দ্রুত ভেঙে পড়েছে। আপনারা লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী তার শেষ বৈঠকে কি বলছেন, যখন তিনি বঙ্গভবন ছেড়ে চলে যাচ্ছেন, যখন তার দেখা হলো সামরিক বাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধানের সঙ্গে, তিনি বলছেন যে আমি এত করেছি তোমাদের জন্য, আই হ্যাভ ডান সো মাচ ফর ইউ। উনি আমাদের জন্য করেছেন, এতে কোনো সন্দেহ নেই। উনি এবং দেখবেন পত্রপত্রিকায় দেখবেন সবাই মেট্রো রেলের কথা বলে, নানা রকম ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা বলে। আমি আপনাকে একটু মনে করে দিই প্যারালেলটা। 1968-এ পাকিস্তানে আইয়ুব খান তার 10 বছরের শাসন সম্পূর্ণ করে এবং বছর জুড়ে ডিকেড অফ প্রোগ্রেস নামে একটা ক্যাম্পেইন করে। ডিকেড অফ প্রোগ্রেস, উন্নয়নের 10 বছর, বাংলায় বলতো আমরা উন্নয়নের 10 বছর। এত রাস্তা করে দিয়েছি, এত মসজিদ করে দিয়েছি, এত সব করেছি আমরা। ঠিক তখনই কিন্তু দেশ জুড়ে আন্দোলন শুরু হলো। প্রথমে পাকিস্তান, পুরো পশ্চিম পাকিস্তানে, পরে পূর্ব পাকিস্তানে, যেটা পরে বাংলাদেশ হলো।
মানে উন্নয়নটা এনাফ নয়, উন্নয়ন থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে আমার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার বেসিক রাইটসটা কেমন, এবং উন্নয়নের ফসল সবাই সমানভাবে ভোগ করবে সেই সুযোগ। পাকিস্তানও যেমন, বাংলাদেশও তেমন উন্নয়নের সুবিধা মূলত ভোগ করেছে ক্ষুদ্র একটি গোষ্ঠী। তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে, ওই 400 কোটি টাকার মতো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বেনজির হাজার হাজার বিঘা জমি দখল করে নিয়েছে। এই সরকারের ছত্রছায়াতেই তো, এই সরকারের এবং আমাদের, আমরা যারা দূর থেকে বা কাছ থেকে আপত্তি করিনি, আমরা সবাই সমানভাবে দায়ী। কিন্তু আমরা হচ্ছি নতুন কোলাবরেটার্স। আমি এক জায়গায় বলেছি, আমি যে 71-এ রাজাকার ছিল কারা, আমি আপনার প্রোগ্রামে বলেছি, যারা স্বৈর শাসনের পক্ষে ছিল, পাকিস্তানের স্বৈর শাসনের পক্ষে ছিল। 53 বছর পরে রাজাকার কারা, যারা আজকে যে স্বৈর শাসন তার পক্ষে যারা আছে তারা নব্য রাজাকার। শুনতে ভালো শোনাচ্ছে না, বাট এটি হার্ড ট্রুথ, যে এই নব্য রাজাকাররাই কিন্তু এই সরকারকে ঘিরে রেখেছিল। আমি শেষ করি একটা কথা বলে, আর্নল্ড টোয়েনবি একটা কথা বলেছেন, সভ্যতার মৃত্যু হয় নট ফ্রম মার্ডার বাট ফ্রম সুইসাইড, আত্মহত্যা থেকে। আমাদের যা ঘটেছে আত্মহত্যা ঘটেছে, কারণ সরকার ক্ষমতাসীন মহল বুঝতেই পারেনি তাদের পায়ের তলে মাটি সরে যাচ্ছে বা সরে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নব্য রাজাকার কথাটি নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা সবাই জানেন, সাবেক প্রধানমন্ত্রী যখন স্টুডেন্ট আমাদের ছাত্রছাত্রীদের বলছিলেন যে কারা পাবে, রাজাকারের নাতিপুতি এরা পাবে চাকরি, তারা কিন্তু এই কথাটিকে নিয়ে একেবারেই গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না। এটিকে সুর পাল্টিয়ে তারা একেবারেই উল্টে দিলেন। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তুমি কে স্বৈরাচার স্বৈরাচার। কাজেই এই কথাগুলি তার জন্য মোটেও সুখকর হয়নি। এবং নব্য রাজাকারদের কথা আপনি বলছেন, যে নব্য রাজাকাররা কিন্তু আপনার এই শহরেই আছে, বেশ কয়েকজনই আছে। এবং আমার ধারণা তারা আমাদের এই অনুষ্ঠানগুলিও দেখে থাকেন। যদি দেখে থাকেন, সরাসরি বলেন, লাইভে বলেন, আপনাদের দিনও ঘনিয়ে আসছে। ইউ আর নট সেফ। আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা জানি আপনারা কারা, সাধারণ মানুষও জানে আপনারা কারা। মুখোশ খুলে যাবে আপনাদেরও। সুন্দর সুন্দর কথা বলে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে এসে বসে থাকবেন, সেটা হবে না। সো যেটা আমি বলতে চাই, অ্যাড করি এখানে, আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, আপনি দেখেন আন্দোলনের মাঝখানে যখন আন্দোলন প্রায় পিকে, একদল সাংবাদিক দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সাংবাদিক সমিতির সভাপতি সেখানে আছেন। তারা কি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সমস্ত কাজের সঙ্গে আমরা আছি। জি, সাংবাদিকরা যে বলছে যে তোমার তো কাজ এই মুহূর্তে কি হচ্ছে, মানুষ মারা। তোমার তো কাজ এখন একটাই, ব্রুট ফোর্স ব্যবহার করে মানুষ মারা। জি, তোমার সব কাজের সঙ্গে আমি আছি। জি, এদেরকে বলেছি আমি নব্য রাজা। আপনি যেটা বলছেন সেটির সাথে আমি একমত। আমি যেটা বলেছি সেটাই আপনি বুঝেছেন কাদেরকে বলছি। দুটি একই জিনিস, ভিন্ন ওয়ে, বাট যেটি আপনি বলছেন সেটি অনেক বেশি অসম্মানজনক। আপনি যে কথাটা বলছেন, এত করে গায়ে লোকের একটু সচেতন হয় যে এই কাজটা আমরা করেছি, এই কাজটাই আমরা করেছি এই গত 15 বছর। আমরা কেউ এখন যেমন আমরা চাচাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, কি হলো বলছি, আমরা কেউই প্রতিবাদ করিনি, বরং ভেরি গুড পয়েন্ট, তোষামত করতে ব্যস্ত ছিলাম। একদল ছিল তোষামত করতে, আরেক দল ভয়ে কথা বলেননি, আরেক দল বলছিলেন যে আমি করলে আমার পরিবার, আমার ওখানে অফিস আছে, আমার সেখানে এটা আছে সেটা আছে, বিনষ্ট হবে। এটিও সত্যি, এটিও একেবারেই সত্যি, খাঁটি কথা। আসছি আমি এই প্রসঙ্গে অন্যভাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকে এবং ডক্টর ইউনূসের কাছ থেকে কতটা প্রত্যাশা করা যায়, বর্তমান পরিস্থিতি সামাল দিতে তিনি কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন? ভাই, এই কথাটি বলছি আমি অনেকগুলো কারণে। একটি হচ্ছেন উনি সিজন রাজনীতিবিদ না, একটি ব্যাপার। সেকেন্ড, অনেকেই বলছেন উনি পশ্চিমা বিশ্বের সমর্থন পুষ্ট। আপনি যখন আমাদেরকে বলবেন এই দুটি জিনিস মাথায় রেখে বলবেন প্লিজ। গুড, আমি শেষ কথা শুরু করি। হ্যাঁ, পশ্চিমের সমর্থন পুষ্ট। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সমর্থন পুষ্ট। কোনটা আমাদের জন্য বেশি লাভজনক আপনারা ভেবে নেবেন, যে পশ্চিমের সমর্থন পুষ্ট সরকার ভালো, নাকি ভারতের সমর্থন পুষ্ট সরকার, যে সরকার
ভারতকে ক্রমান্বয়ে একের পর এক ছাড় দেবে সেটা ভালো। আমি জাস্ট প্রশ্ন ছুড়ে রাখলাম। ইউনূসকে মানে ভাগ্যের পরিহাস দেখুন, দুদিন আগে ইউনূস সাহেবকে আমরা জেলে পাঠানোর জন্য সমস্ত আয়োজন তৈরি করছিলাম, অথচ এই লোকটি আমাদের বিশ্বের চোখে আমাদের একমাত্র সর্বজন গৃহীত সম্মানিত ব্যক্তি। সারা বিশ্ব তাকে সম্মান করেছে। করেনি কে? আমরা, তার দেশের মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলেছেন? ইউনূসকে নিয়ে পদ্মা নদীতে চুবানি খাওয়াবেন। কিরকম অসম্মানজনক কথা। কার সঙ্গে বলছেন? আমাদের একমাত্র নোবেল লরিয়েটকে বলছেন। কেমন? অথচ এই লোকটি, আমরা জানি তার পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। আপনারা জানেন 2006 সালের সময় তার একটা তিনি পলিটিক্যাল পার্টি প্রোটো করেছিলেন, পারেননি। এইবার তিনি রাজি হয়েছে শুধুমাত্র ছাত্রদের অনুরোধে। তাকে পেয়ে লাভটা কি আমাদের, ক্ষতিটা কি আমাদের? লাভটা হচ্ছে এই যে আমরা একটা অরাজনৈতিক, লিটারালি তিনি কোনো দলভুক্ত নন, তিনি আওয়ামী লীগ নন, বিএনপি নন, জামাত নন। আমাদের তিনটা স্ট্রিম তো পলিটিক্যাল স্ট্রিম, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, তিনটা স্ট্রিমের তিনি কোনোটাই বিলং করেন না। এটা একটা বড় লাভ আমাদের। তিনি একজন বেসরকারি এনজিও বেসিক্যালি তিনি, এবং লক্ষ্য করবেন যে যেই ক্যাবিনেট গঠিত হয়েছে তা মূলত এনজিও ডমিনেটেড। এমনকি তার নিজের গ্রামীণ টেলিকম থেকেও কিন্তু একজন লোক সেখানে আছে, মূলত এনজিও ডমিনেটেড। আপনি শুরু করেছেন যে তিনি সিজন নন, তার প্রমাণ তিনি প্রথম দিন থেকে দিয়েছেন। প্রমাণ আমি বলি আপনাকে, তিনি প্যারিস থেকে সংকেত পাঠালেন যে যদি ভারত আমাদের এই অবস্থায় সুযোগ গ্রহণের চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার্স মানে আমাদের ভারতের সঙ্গে সংযুক্ত সংলগ্ন দেশগুলিতে অশান্তি দেখা দিতে পারে। এটা এক ধরনের সূক্ষ্ম থ্রেট তিনি করলেন যে ভাই তুমি আমাকে ইন্টারফেয়ার করো, আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। দ্যাট ওয়াজ ভেরি আনডিপ্লোম্যাটিক। একজন নতুন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, যেখানে তিনি বন্ধুত্ব সিক করবেন সবার, বিশেষ করে প্রতিবেশী ভারতের, যার উপরে আমরা নানাভাবে এখনো নির্ভরশীল, তাকে প্রথম দিন থেকে আমি যদি ক্ষিপ্ত করে তুলি এবং এই মনোভাব আমি প্রকাশ করি যে আমি তোমার বিরুদ্ধে বা আমি তোমার পক্ষে নই, তাহলে আমাদের জন্য খুব কমফোর্টেবল নয়। আমি ছোট এক্সাম্পল দিই কি হয়েছে। প্রতি বছর আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় চিকিৎসা করাতে, লক্ষ লোক যায়। ভারত এই গন্ডগোলের পরে, এই অভ্যুত্থানের পরে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, লোকে ভিসা পাচ্ছে না। আপনি আপনার বাবাকে নিয়ে ক্যান্সার রোগী ভারতে যাবেন, যেতে পারছেন না। আপনার মা স্ট্রোক করেছে, ভারতে নিয়ে যাবেন, যেতে পারছেন না। বলে আমাদের প্রয়োজন ভারতকে, চাই বা না চাই। এই সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি কত 50 বছরে। ফলে ভারতকে ছাড়া ডাউন দ্য রোড মেবি, বাট নট রাইট নাও। সবাইকে আমাদের প্রয়োজন, স্পেশালি ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি আগে বলেছেন যে ডক্টর ইউনূস পশ্চিমা, মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, এই কথা আমি শুনেছি। আমি এটাকে ডিসকাউন্ট করব না যে তিনি তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলি পুশ করেছে, শিওর পুশ করেছে এই যুক্তিতে যে একজন সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মান্য ব্যক্তি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হন, সরকার প্রধান হন, তাহলে বোধ করি একটি সর্বজন গৃহীত, সর্বজন গ্রাহ্য রাজনৈতিক পরিস্থিতি ডেভেলপড হবে এবং একটি নির্বাচন হবে যে নির্বাচনে সকল পক্ষ অংশ নিতে পারবে। জি, আপনি বলেছেন কি চাই আমরা সরকারের কাছ থেকে, আপনি নিজেই স্পষ্ট করে বলেছেন আমাদের প্রধান চ্যালেঞ্জ এই মুহূর্তে কি? আইন শৃঙ্খলা। আমি এটাও যোগ করতে চাই যে একটু বেশি প্রোপাগান্ডা হচ্ছে, মহা ক্ষতি হয়েছে আমাদের। সারা দেশ জুড়ে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়ি আক্রমণ হয়েছে, হিন্দু মন্দির আক্রমণ হয়েছে, বিরোধী এখন যারা ক্ষমতা নেই আওয়ামী লীগ, তাদের বাড়ি ঘর আক্রান্ত হয়েছে। পাশাপাশি কিন্তু একটু অতিরিক্ত প্রচারণা দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক, আমরা কি শুনেছি, মাশরাফির বাড়ি লিটন দাসের বাড়ি আক্রমণ হয়েছে হিন্দু বলে। লিটন দাস আক্রান্ত হয়েছে, মাশরাফির বাড়ি, তিনি প্রাক্তন সরকারের একজন এমপি। দুদিন আগে আমরা দেখলাম ঢাকার 71 চত্বরে লাইভ দেখতে পাচ্ছি আমরা যে ডাকাতি হচ্ছে রাত্রেবেলা। আমি প্রায় 0.5 ঘন্টা লাইভ দেখলাম। পরে জানা গেল কি না, সেখানে বাড়ি দখলের, জায়গা দখলের জন্য একদল এসে হাজির হয়েছে, বাড়ি দখলের জন্য, জায়গা জমি দখলের পুরনো শত্রুতা।
সেটাকে আমরা ডাকাতি বলে প্রচার করলাম এবং সারা দেশ জুড়ে আমরা উৎকণ্ঠায় পড়ে থাকলাম। ফলে এই অতিরিক্ত এই যে নেতিবাচক প্রপাগান্ডা, সেটাকেও মানতে হবে। আমি সবাইকে বলবো প্লিজ, এই সরকার মাত্র ক্ষমতা নিয়েছে, এখনো 48 ঘন্টা হয়নি, অনেক প্রত্যাশা তাদের কাছে আমাদের। সময় একটু দিন, একটু সময় দিন, একটু অপেক্ষা করুন। ওকে, জি ধন্যবাদ। আমি যেই প্রশ্নটা এখন করব, আমি চাবো আপনি ছোট্ট করে একটু থাকবেন সংক্ষিপ্তভাবে, কারণ এর পরবর্তী প্রশ্নটি আমি মনে করি আরো ব্যাপক। প্রশ্নটি এমন, এই যে ছাত্র জনতার আন্দোলনের বিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হলো, এটি আগামীর বাংলাদেশের জন্য কি বার্তা দিল? এটির প্রশ্ন করার দুটি ভাগ আমি আপনাকে তুলে দিব। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যখন ৭১ সালে এসে শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিলেন, তারপর তিনি যেই কাজগুলি করেছিলেন সেই কাজগুলি হাসিনাও করেছেন অনেকখানি সিমিলার ওয়েতে, অনেকখানি সেম। উনি এসে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত করলেন, উনি রক্ষী বাহিনী নামে একটি বাহিনী করলেন, উনি অন্যান্য রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করলেন, বাকশাল করলেন, উনি ক্ষমতা কেন্দ্রীয়করণ করলেন বিকেন্দ্রীকরণের জায়গায়, উনি দলীয়দের তার দলীয় লোকদের সরকারি চাকরিতে প্রাধান্য দিলেন এবং তাদেরই একমাত্র নেওয়া হতো। এই সমস্ত জিনিসেরই পুনরাবৃত্তি আমরা দেখলাম হাসিনা সরকারের ক্ষেত্রে। উনি এককভাবে ক্ষমতা থাকতে পারবেন, উনার কথায় দেশ চলবে, উনার কথার সাথে দ্বিমত হলে আপনি দেশদ্রোহী এবং রাজাকার, এবং আপনাকে আয়নাঘরে যাওয়ার সম্ভাবনা আপনার খুবই প্রবল। এই সমস্ত এবং আজকে যে পুলিশরা মার খেলো তার একটি অন্যতম কারণ আমি মনে করি, পুলিশ বাহিনী সহ সেনাবাহিনী থেকে শুরু করে ডাক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাইকে চাকরি দেওয়া হতো আপনার আনুগত্য আওয়ামী লীগ সরকারের প্রতি কতখানি, তার ভিত্তিতে। এই দুটি জিনিসের মিল একেবারে মিলে যায়। তাদের দুজনের পরিণতিও ভেরি সিমিলার। একজন যান নিয়ে পালিয়ে গেছেন, আরেকজন পারেননি। এটি আগামীর বাংলাদেশের মানুষকে কি বার্তা দিল বলে আপনি মনে করেন? এটা শুধু আমাদের নয়, বিশ্বের সকল স্বৈরশাসকের জন্য একটি বার্তা। বিশ্বের সকল দেশ, সব জায়গাতেই যারা স্বৈরশাসক, যারা ক্ষমতাকে কুক্ষিগত করে, ক্ষমতাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা পারিবারিক অথবা দলীয় প্রয়োজনে, তাদের জন্য একটা বার্তা। তা হচ্ছে যে তোমার হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত বন্দুক থাকুক না কেন, জনগণের শক্তি, সম্মিলিত শক্তি তার চেয়ে বেশি নয়। এই মুহূর্তে অথবা আগামীকাল এই জনগণের শক্তি তোমাকে পরাস্ত করবেই। ফলে তোমার প্রধান কাজ হবে, এই সরকারের কাছে বলবো আমি, প্রধান কাজ হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে তাদের কাজে। জনগণকে উপেক্ষা করো না, দেশের মানুষকে মশার মতো পিষে মেরো না, কারণ এই মশাই একদিন ঘোমরা হয়ে তোমাকে কামড় দিতে আসবে, তখন কলেরা হবে। I'm sorry, satire, but I'm sorry, I just couldn't resist. Okay, আরেকটি প্রশ্ন। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসলো ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর, তারা একটি কাজ করলো, সেটি হচ্ছে স্বাধীনতাটা একমাত্র আওয়ামী লীগই এনেছে, শেখ মুজিব হচ্ছেন তার সৃষ্টিকর্তা, এবং এই দুটি মিলে একাকার, আর কোনো মানুষের বাংলাদেশের অধিকার নেই এইটি বলার যে স্বাধীনতা তারা অংশগ্রহণ করেছেন বা এনেছেন, যদি করে থাকেন সেটা আওয়ামী লীগেরই মাধ্যমেই হয়েছে। সিমিলার একই রকম জিনিস আমরা দেখলাম হাসিনা সরকারের সময়, যে আপনি যদি আওয়ামী লীগ করেন, সেই আওয়ামী লীগ যত সাফল্য করেছে দেশের সব সাফল্য আওয়ামী লীগের হাত ধরে, এবং এর বিপরীতে কোনো কিছু নেই। এটি করার মাধ্যমে একটি জিনিস অস্বীকার করা হয়, সেটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ যখন হলো, এটি বাংলাদেশের সকল স্তরের, সকল রাজনৈতিক দলের, সকল মানুষের, ধর্ম, বর্ণ, গোত্র, ডাজেন্ট ম্যাটার, সবার অংশগ্রহণের মাধ্যমে হয়েছিল। সেটিকে কি অস্বীকার করা হলো না? ভাই, এটা একটা খুব ভালো প্রশ্ন, কিন্তু খুব ডিফিকাল্ট প্রশ্ন। ওকে, ঠিক আছে, আমি এখনকার স্বাধীনতার প্রশ্ন নিয়ে আমাদের বিগেস্ট ফেলিয়ারটা হচ্ছে, আপনি যেটা বললেন, এটি সবার অর্জন, জি না হয়ে এটা হয়ে পড়লো একটা দলীয় অর্জন। রাইট, একটি মাত্র দল
এবং সেই দলের নেতারাই একমাত্র এই স্বাধীনতা এনেছেন এবং তার সুফল ভোগ করবে, এই কথাটা মোটামুটি স্ট্যাবলিশ হয়ে পড়লো। একটি মাত্র দল এবং তার এবং ইনফ্যাক্ট একটা পরিবার আমরা দেখেছি। আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো তর্ক হওয়া উচিত ছিল না, কিন্তু আপনারা করেছেন যে এই আন্দোলনের পর পরে ছাত্ররা, সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিমূর্তি বা তার ভাস্কর্য হামলা করছে, ভেঙে ফেলছে। কেন? এই 15 বছরে প্রায় প্রতিদিন আমরা, প্রতি মুহূর্তে আমরা বঙ্গবন্ধুর কথা শুনেছি। আমরা এমন কোন স্থাপনা নেই যে স্থাপনার গায়ে বঙ্গবন্ধুর নাম নেই, এমন কোন টেক্সট বুক নেই যে টেক্সট বুকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কথা বলা হয়নি। কেন দেশের মানুষ এত চট করে পরিবর্তিত হলো? তার দুটো কারণ। এক হচ্ছে যে যখন আপনি লেবুকে চটকান না, লেবুটা তেতো হয়ে যায়, তেতো হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে একটা প্রজন্মগত ব্যবধান তৈরি হয়েছে, জেনারেশনাল গ্যাপ তৈরি হয়েছে। আজকের যে তরুণ আর 71-এর যে প্রজন্ম কিন্তু এক নয়। লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে কিন্তু প্রজন্মগত ভাবে ক্ষমতা বুড়োদের হাতেই আছে। এই 72 থেকে আজ পর্যন্ত ক্ষমতা কারা ভোগ করছে? প্রাক্তন প্রজন্মের মানুষেরা, যাদেরকে আমরা বলতে পারি 71 প্রজন্ম, তারাই ক্ষমতা ভোগ করছে। নতুন যে প্রজন্ম উঠে এসেছে, যারা সম্পূর্ণ ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ভাবনা কেন? তারা হচ্ছে গিয়ে টেকনোলজি ড্রিভেন জেনারেশন। তাদের হাতের মধ্যে একটা মুঠো ফোন আছে, যে মুঠো ফোন থেকে বিশ্বকে তারা দেখে। তারা কি দেখে? যে বিশ্বের মানুষ, বিশ্ব তরুণরা যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহে সক্ষম, তাদের সামনে সম্ভাবনা অপার। এবং আরো তারা কি দেখে যে চিলিতে 32 বছরের ছেলে প্রাইম মিনিস্টার হচ্ছে, ফ্রান্সে 28 বছরের ছেলের প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা যে দেখা দিয়েছে এই গত নির্বাচনের পরে পরে। তার মানে আমার জন্য সম্ভাবনা, বিপুল সম্ভাবনা অপেক্ষা করছে বিদেশে, পশ্চিমে, আমার দেশে নয়। ফলে প্রজন্মগত ব্যবধান তৈরি হয়েছে। গত প্রজন্ম যারা 71-কে, মুক্তিযুদ্ধকে ধরে রেখেছে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধগুলিকে সম্পূর্ণ ভুলণ্ঠিত করেছে, অন্যদিকে নতুন প্রজন্ম মনে করছে যে আমি তো কিছু পাচ্ছি না। এখানে আমি অ্যাড করি, আমরা একটা ছোট কথা একটা অ্যাড করি, এই হচ্ছে যে মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ জিনিস, মুক্তিযুদ্ধ খুবই গুরুত্ব আমাদের জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের অর্থটাও বোঝার প্রয়োজন আছে। মুক্তিযুদ্ধ মানে মুক্তির যুদ্ধ। মুক্তি মানে কথা বলার অধিকার, নির্বাচনের অধিকার, সাম্যের অধিকার, যে অধিকার প্রতিটি আমরা দেখেছি এই গত 50 বছর কার্যত দলীয় কক্ষিগতকরণের ফলে মানুষ হারিয়েছে। যে স্বাধীনতা আমাকে আমার বেসিক রাইটস গুলি দেয় না, বেসিক মূল্যবোধ গুলিকে আমাকে এস্টাবলিশ করে না, সে স্বাধীনতা সবার চোখে সমান নয়। ক্ষমতা ভোগীদের একরকম ধারণা, আর যারা ক্ষমতা ভোগী নয় তাদের একরকম ধারণা। জি, ধন্যবাদ। অসংখ্য। স্বাধীনতার আরেক অর্থ হলো দেশে কোনো আয়নাঘর থাকবে না। আমি জানি অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন। বিশ্বাস করুন, স্বাধীন দেশে, স্বাধীন মানুষের কাছে দেশে কোনোদিন কোনো আয়নাঘর থাকতে পারে না, এটা হতে পারে না। আমার পরবর্তী প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের সাবেক নায়েব আমির খালেদ হোসেন। বাংলাদেশের রাজনীতিতে কি ধর্মভিত্তিক রাজনীতি একটু শক্তিশালী হয়ে উঠছে বলে আপনি মনে করছেন, অথবা হেফাজতের সাবেক নায়েব আমিরের এই প্যানেলে রাখার অর্থ অনেকেই অনেকভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশে কি একটু পরিবর্তনশীল আবহাওয়া বইছে, এবং সেটি যদি হয়েও থাকে সেটি কি ভয়ের কোনো কারণ আছে? এই একটি বিষয় আমাকে খুবই ভীত করেছে, অনেস্টলি বলি আপনাকে। এই একটি বিষয়, অন্য আমি এই লুণ্ঠন, হানাহানি, মূর্তি ভাঙা এসব আমাকে টেম্পোরারি ব্যাপার মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটা ক্ষমতার যে পালা বদল ঘটছে, এবং এই ক্ষমতায় আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম তারাই কিন্তু ফিরে আসছে। আরো ভয়ের কথা আপনাকে বলি আমি, যে সমস্ত তরুণরা এই আন্দোলনটা করলো তাদের মধ্যে ধর্মীয় রাজনীতির প্রাধান্য খুব ভীত করেছে আমাকে। আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যান, ছাত্রদের লেখাগুলি পড়েন, এই যারা যে সমস্ত সমন্বয়ক আছে তাদের কথা আপনি দেখবেন প্রত্যেকে দাবি করছে একজন আলেমকে চাই,
প্রত্যেক আমি দেখেছি, আমি অবাক হয়েছি। এবং একজন আলেম নেই কেন, যখন প্রথম কথা একজন আলমকে আনা হয়নি কেন, ক্ষোভ প্রকাশ করছে। আলেম থাকা ভালো, কিন্তু উনি শুধু আলেম নন, উনি একজন রাজনৈতিক নেতাও বটে। এবং কোন রাজনৈতিক নেতা? হেফাজতে ইসলাম। যে হেফাজতে ইসলাম প্রকাশ্যে বলেছে, প্রকাশ্যে নারী অধিকারের বিরুদ্ধে কথা বলেছে। এই হেফাজতে ইসলামের কারণে আমাদের টেক্সট বুক পরিবর্তন করা হয়েছে। টেক্সট বুকে মেয়েদের ছবি ছিল, যারা গাছে উঠছে সেই ছবি কাটতে হয়েছে এদের চাপে। ফলে আমার সত্যি আমি এই একটা বিষয় খুবই ভীত যে আমাদের রাজনীতিতে আনফর্চুনেটলি ধর্মীয় এই প্রভাবটা খুব স্পষ্টভাবে অনুপ্রবেশ করছে, এবং এর ফলাফলটা আমি ভয় পাচ্ছি যে মোটেই ভালো হবে না। ওকে, আমি এখানে আপনার সাথে একটু লেট মি প্লে আ ডেভিলস অ্যাডভোকেট হিয়ার। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। ধরুন বাংলাদেশের মানুষ এটিই চায়, তাহলে সমস্যা কোথায়? এটি একটি হতে পারে। দ্বিতীয়ত, আপনি দেখেছেন এবারের যে ছাত্র আন্দোলন, তাতে মেয়েদের অংশগ্রহণ কিন্তু চোখে পড়ার মতো ছিল, এবং সাহসী ধরনের সেই পদক্ষেপ, যেখানে আপনি ছেলে মানুষ, পুরুষ মানুষ হয়ে হয়তো দুবার চিন্তা করব, তারা কিন্তু করেনি। আমাদের দেশের মেয়েরা কিন্তু খুব প্রগতিশীল। এটি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। যারা দর্শক আপনারা দেখছেন, আপনারা হয়তো আরেক দিন শুনবেন আমার কাছে, অন্য আরেক দিন। আমাদের দেশের বাংলাদেশি মেয়েরা কিন্তু অনেক বেশি প্রগতিশীল। আমি মনে করি ছেলেদের চেয়েও প্রগতিশীল অনেক ক্ষেত্রে, এবং এটি সত্য কথা। বাই দ্য ওয়ে, আমরা অনেক ভাইরাল ভিডিও দেখেছি, সেখানে একটি ভিডিও কথা আমি আপনার সাথে তুলে ধরতে পারি। মেয়েটি হিজাব পরা, এবং সে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন। সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন যে আপনি স্টুডেন্ট মানুষ, আপনি তো সামনে যাচ্ছেন, কিন্তু সামনে তো যাওয়ার জায়গা নেই, আর পিছনে পুলিশ বেধড়ক পিটাচ্ছে। তো সেই মেয়েটি বলল, বাই দ্য ওয়ে মনে রাখবেন সে হিজাব পরা, সে বলছে ভাই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। দেখেছি, আপনি দেখেছেন। এটি একটি ব্যাপার। তার ধর্ম কিন্তু তাকে থামিয়ে রাখতে পারেনি, সে ধর্মকর্মও করছে, সামনে এগিয়ে যাচ্ছে। আরেকটি ব্যাপার, এখানে যারা হিন্দু ধর্মীয় আছেন তাদের অংশগ্রহণও কিন্তু চোখে পড়ার মতো। কাজেই দেশের যে স্বাধীনতার ব্যাপারটা আছে, যে মৌলিক অধিকারের ব্যাপারটা আছে, সেখানে আমি দেখছি না সেরকম কোনো প্রভাব পড়ছে। সেই ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে ছেলে মেয়েরা চায় যে আমরা ধর্মকর্মও করব, আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকব, এবং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, তাতে ভয়ের কিসের আছে? আপনি খুব জটিল এবং সেন্সিটিভ ইস্যু তুলে আনছেন। অবশ্যই বাংলাদেশে গত 50 বছরে একটি পরিবর্তন এসছে, এই যে আমাদের সংস্কৃতিতে ধর্ম প্রায় সর্বব্যাপী একটি প্রভাবশালী অবস্থান নিয়েছে, সর্বব্যাপী, সর্বক্ষেত্রে। এবং এর পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে বিগত সরকার। শিক্ষা ক্ষেত্রে, আমাদের ব্যবহারিক জীবনে ধর্ম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে উঠেছে। আমি একটু বললাম টেক্সট বুক বদল করতে হয়েছে এই ধর্মবাজদের চাপের মুখে। প্রতি গ্রামে গ্রামে আমরা আধুনিক মসজিদ করে দিয়েছি, মসজিদ হয়ে পড়েছে আমাদের কালচারের প্রধান সিম্বল। মাদ্রাসা শিক্ষার পেছনে আমরা পাবলিক এডুকেশন চেয়ে বেশি ব্যয় করি। আমরা কওমি মাদ্রাসা, যা কিনা অত্যন্ত নিম্নমানের শিক্ষা প্রদান করে, সেই মাদ্রাসা শিক্ষা সনদকে আমরা বিশ্ববিদ্যালয়ের সনদ সমান সমান দিয়েছি আমরা। অর্থাৎ সরকার, বিগত সরকার খুব জেনে শুনে ধর্মটাকে ব্যবহার করেছে নিজেদের লিগালাইজ করতে, লেজিটিমাইজ করতে, নিজেদের বৈধতা অর্জনের জন্য ধর্মটাকে তারা ব্যবহার করেছে সবসময়। সরকার একটা ইউ নিড অ্যান এজেন্সি, এবং এই এজেন্সিটা তারা ড্র করেছে ফ্রম রিলিজিয়ন। তার ফলটা কি হয়েছে যে আমাদের নতুন প্রজন্ম প্রবলভাবে ধর্মমুখী। এই যে আপনাকে একটু আগে বললাম, ছাত্ররা বলছে একজন আলেম নেই কেন, একজন আলেমকে তারা পেয়েছে। ফলে এই যে ঘটনা ঘটলো, পাশাপাশি আবার এট সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে বললেন নারী অধিকারের, নারীর প্রেজেন্সটা অনেক বেশি সবল। শুরু হয়েছে কিন্তু অনেক আগে, শুরু হয়েছে প্রায় 40 বছর আগে, যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে উঠল, মূলত শহরে। যখন গ্রাম থেকে আসে একটা 14-15 বছরের 16 বছরের মেয়ে নিজে একলা থাকে, আয় করে, সে কিন্তু আগের ব্যবস্থা থেকে বেরিয়ে এসছে। আগের পুরুষ শাসিত, আলেম শাসিত, মৌলবী শাসিত সমাজ থেকে বেরিয়ে এসছে। একটা বিপ্লব ঘটেছে বাংলাদেশে।
দুটো ঘটনা ঘটছে। একদিকে আমাদের মনের মধ্যে ধর্মের চেতনাটা প্রকাশ করছে, ঢোকানো হচ্ছে, ধর্মীয় রাজনীতিকে ঢোকানো হচ্ছে। অন্যদিকে অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দিস, এদের 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 বাইরে, এদের এই চেষ্টার সমর্থন ছাড়াই অন ইটস ওন নারী অধিকার, নারী প্রেজেন্সটা বাড়ছে। এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জিনিস, যার সমাধান কিন্তু সরাসরি ঘটবে না, ঘটবে একটা সংঘর্ষের মধ্যে। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে এই যে যদি সত্যি সত্যি হেফাজতের মতো লোকেরা, হেফাজতের মতো আন্দোলন আমাদের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যদি তারাই আইন প্রণয়ন করে, যদি তারাই মুখ্য ভয়েস হয়ে ওঠে, তাহলে কিন্তু আমাদের এই নারীদের কণ্ঠস্বরে চাপা পড়ে যাবে। এটি একটি ভয়ের কারণ। ভালো, জি, ভয়ের কারণ। খুব সুন্দর করে বলেছেন। কিন্তু আমি এই আলোচনা আরো আসলে আপনি যেটা বলছেন খুব জটিল প্রশ্ন, খুব সেন্সিটিভ, সংবেদনশীল প্রশ্ন। এইটির আমরা আগামীতে আরো আলোচনা করবো, কারণ দরকার আছে আলোচনার। এবং আমি শুধু এটুকু বলে রাখতে চাই, যারা ইসলাম শিখতে চান কোনোদিনই ইসলাম শিক্ষার জন্য ইন্ডিয়া যাবেন না, বাংলাদেশ যাবেন না, পাকিস্তান যাবেন না। আপনি ভুল কিছু শিখবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ওকে, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব হাসান ফেরদৌস, খুব দ্রুত, কারণ বেশ কয়েকটি প্রশ্ন ছিল। ছোট্ট করে যদি আপনি আমাকে এক লাইন বলতে পারেন যে এই যে সরকার তৈরি হলো, এটির মেয়াদ কতদিন হতে পারে? কারণ আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যরাও সবাই সুযোগ খুঁজছেন যে আমি কিভাবে ক্ষমতায় যাব এই সুযোগটি নিয়ে। খুব ছোট করে বলবেন। আমরা জানি না কতদিন হবে। এই সরকারের সামনে মূল দায়িত্ব হচ্ছে সংস্কার, রিফর্ম, আইন ব্যবস্থার, বিচার ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার, ব্যাংকিং ব্যবস্থার। সংস্কার ছাড়া যদি নির্বাচন করি আমরা পুরনো ব্যবস্থায়, আমরা আবারও ফিরে যাব পুরনো ব্যবস্থায়। কেমন পুরনো জালে আমরা আটকে পড়বো। ফলে উই হ্যাভ টু গিভ ইট টাইম, এনাফ টাইম। তার মানে কতদিন? আমার ধারণা যে 3 বছর, 3 থেকে 5 বছর, বা 3 বছর হলে 3 বছরের মধ্যে দে উইল বি রেডি টু হোল্ড অ্যান ইলেকশন। এবং ইলেকশন হলে নতুন যে সরকার হবে, সেই সরকারই কিন্তু মেজর রিফর্ম গুলি ইমপ্লিমেন্ট করবে। এরা যেটা করবে, কাঠামোটা তৈরি করে দেবে। এই কাঠামোর ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলিকে ধাপে ধাপে ইমপ্লিমেন্ট করবে। এখন 3 ইয়ার্স। এখন আমার মনে হয় দেখার বিষয়, আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের পরিপক্কতা কতখানি। তাদের কিন্তু এখানে অনেক মুন্সিয়ানা দেখাতে হবে, এদেরকে সময় দিতে হবে। আপনি যদি 15 দিন 30 দিনের মধ্যে নির্বাচন চান, বিকজ আপনি এতদিন ক্ষমতায় ছিলেন না, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আপনি এটি কাজ করবেন না, মানুষ মেনে নেবেন আপনাকে। They are hungry. অভুক্ত ছিল, এখন ভাবছে তারা সুযোগ একটা এসেছে। ফলে চাপ তো তারা দেবেই। কিন্তু আমি বিশ্বাস করি যে এই সরকার এবং তার পেছনে ছাত্র জনতা এদেরকে ইনাফ টাইম দেবে, আমার বিশ্বাস। তবে এদের দ্রুত ফলাফল দিতে হবে, খুব দ্রুত। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, আমি যে আগে বলেছি, আপনিও বলেছেন, আইন শৃঙ্খলা। যদি আইন শৃঙ্খলা রেস্টোর না করতে পারি আমরা, এই সরকারের প্রতি আমাদের আস্থা কমে যাবে এবং সরকার ফেল করবে। প্রসঙ্গের পরিবর্তন, আসবো আমেরিকাতে, যেখানে আমরা আছি। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, বাই দ্য ওয়ে, এই বছরের ইলেকশন অন্যান্য যে কোনো ইলেকশনের থেকে খুব উদ্ভট হবে। এই ব্যাপারে আমার মনে হয় আপনি দ্বিমত পোষণ করবেন না আমার সাথে, কারণ এটি একটি ভিন্ন মাত্রা পাচ্ছে প্রতিদিনই। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন হবে 19শে অগাস্ট। হ্যারিস ওয়ালস, টিম ওয়ালসের কথা বলছি, মিনেসোটার, জুটির উপর কোন রকম কোন বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে বা কোন সব উপায়ে আক্রমণ চালাতে পারেন রিপাবলিকানরা। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তাদের আক্রমণ খুব একটা কার্যকর হচ্ছে না। সেটি বা কেন, শুনবো আপনার কাছে। ভাই, ইতিমধ্যে আমরা দেখেছেন যে হাওয়াটা বদলাতে শুরু করেছে। জি, আজকে সর্বশেষ জনমত জরিপ পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় সবগুলি ব্যাটল গ্রাউন্ড স্টেটসে, 7টি কথা বলি তো, প্রায় প্রতিটিতেই হয় টাই, মানে সমান সমান, অথবা হ্যারিস ওয়ালস জুটি এগিয়ে আছে। যেটা ছিল আগে 3 থেকে 5-7% পর্যন্ত পিছিয়ে ছিল অ্যারিজোনাতে, মনে করা যায়। সেখানে হয় টাই, নয় এরা এগিয়ে আছে। এই যে পরিবর্তনটা ঘটলো, তার মূল কারণ হচ্ছে যে দেশের মানুষ চায় না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক। তারা অপেক্ষায় ছিল একটা জুটির, একটা পদপ্রার্থী যাকে তারা বিশ্বাস করতে পারে। বাইডেন ওয়াজ নট দ্যাট ক্যান্ডিডেট, কিন্তু কমলা হ্যারিসের মধ্যে তারা সেই আশা, সেই আস্থা স্থাপন করতে পারছে। টিম ওয়ালস কেন? তফাৎটা কোথায় হলো? হু ইজ টিম ওয়ালস? টিম ওয়ালস একটা মিড ওয়েস্টের একটা গভর্নর, উদারপন্থী। তিনি স্কুল শিক্ষক, প্রাক্তন স্কুল শিক্ষক।
20 বছর 24 বছর তিনি ন্যাশনাল গার্ডের মেম্বার ছিলেন, মিলিটারি সার্ভ করেছেন, 12 বছর কংগ্রেসে সার্ভ করেছেন, স্কুলের কোচ ছিলেন তিনি, এবং কোচ থাকাকালে তিনি ট্রান্সজেন্ডার রাইটস এর প্রতি খুব সচেতন ছিলেন। অন্য কথা, খুব একজন প্রোগ্রেসিভ ডিটারমিন গভর্নর তিনি, যে ফলাফল দিয়েছেন তার রাজ্যের জন্য। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে এই দুটি, কমলা হ্যারিস এবং টিম ওয়ালস, তারা ফিরে নিয়ে এসছেন হাসি খুশিকে, জয়কে। লক্ষ্য করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের তার সহকারী জেডি ভ্যান্স সবসময় ক্রুদ্ধ, সবসময় রেগে আছে, এবং তারা প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত। ভেঞ্জেন্স, অ্যাঙ্গার। সেই তুলনায় কমলা হ্যারিস এবং টিম ওয়ালস সারাক্ষণই হাসছেন। আমরা হাসছি। আপনি দেখে থাকেন যে কোনো, আমাদের 2 দিন আগে পেনসিলভেনিয়া মিটিং হলো ফিলাডেলফিয়াতে, 20,000 মানুষ, সারা ঘর হেসে ফেটে পড়ছে। দে হ্যাভ ব্রট ব্যাক জয় ইনটু পলিটিক্স। রাইট, এইটা প্রধান জিনিস একটা। আর হোপফুলনেস। প্রধান স্লোগান কি? উই আর নট গোয়িং ব্যাক। ট্রাম্পের স্লোগান কি? ম্যাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, মানে গতকালে ফিরে যাও। হ্যাঁ, মেক আমেরিকা, একসময় আমেরিকা গ্রেট ছিল, গো ব্যাক টু দ্যাট গ্রেটনেস। এরা কি বলছে? উই আর নট গোয়িং ব্যাক। আপনি বলছেন কি আক্রমণ হবে? আক্রমণ হবে মূলত যে এরা অনেক বেশি র্যাডিক্যালি, এরা লেফট, এরা বামপন্থী, কমিউনিস্ট ইত্যাদি এক বলবে। টু লিবারাল এরা বলবে। এরা ফ্র্যাকিং বন্ধ করে দেবে, ফ্র্যাকিং চায় না এরা বলবে। এরা ক্লাইমেট চেঞ্জের পক্ষে, ফলে এনার্জি পাম্পিং হবে না, এনার্জি বেড়ে যাবে। এরা গান রাইট তোমার তুলে নেবে ইত্যাদি। কিন্তু এটা কোনোটাই স্টিক করছে না, একটা কিছু স্টিক করছে না। প্লাস they would go against your personal record. যেমন কমলা হ্যারিস, আপনারা দেখেছেন ট্রাম্প সাহেব কি করেছেন, যে ও তো কালো নয়, ও ইন্ডিয়ান। কমলা হ্যারিস গোড়া থেকে বলে আসছে, আমি একজন ভারতীয় এবং ব্ল্যাক, আমি একজন কালো মানুষ, আমার বাবা একজন কালো মানুষ, মা একজন ভারতীয়, এবং যে মা আমাকে প্রথম দিন থেকে, ছোটবেলা থেকেই আমাকে কালো মানুষ অধিকার সচেতন করেছে। যখন she was 24 or 5, মায়ের সঙ্গে সে প্যারাম্বুলেটরি চেপে নাগরিক অধিকার আন্দোলনে যুক্ত মিছিলে জয়েন করেছে। ফলে এই সমস্ত অভিযোগ দিয়ে খুব একটা কাজ হবে না, কারো কাজ হবে না। জি, ধন্যবাদ হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আজকের আলোচনার অনেক কিছু রয়ে গেছে, যেটি আসলে পরবর্তীতে আমাদের আলোচনা করতেই হবে। আমি আশা করব তখন সে সময় আমরা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং আপনি থাকবেন আমাদের সাথে। আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে কথা হবে। অনেক ধন্যবাদ। দর্শক, বিদায় নেওয়ার আগে কিছু কথা বলতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। এই নতুন সরকারকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের এই এক ক্রান্তিকালে দায়িত্ব নেওয়া নতুন সরকারকে নিঃসন্দেহে বড় ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। দীর্ঘ স্বৈরশাসনের দেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে অকার্যকর হয়েছে, সেগুলোকে সংস্কার করে কার্যকর করার কাজটি সহজ নয়। তাছাড়া এই সরকারের কাছে সব মহলের, আপনার আমার সবার প্রত্যাশাও থাকবে অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য শান্তিতে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালের আগে ঢাকায় ফিরে তার প্রথম প্রতিক্রিয়ার আইন শৃঙ্খলা রক্ষা করার তার প্রথম কাজ বলে উল্লেখ করেছেন। আমরা জানি এতদিন যে স্বৈরতান্ত্রিক ধারায় দেশ চলে আসছিল, তার বদলে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার কাজটি অত্যন্ত কঠিন। আমরা বিশ্বাস করতে চাই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার তাদের ওপর অর্পিত এই কঠিন দায়িত্ব পালনে সক্ষম হবেন। শেখ হাসিনার শাসন অবসান তাৎপর্যপূর্ণ, কারণ এটি বাংলাদেশের জন্য একই সঙ্গে একটি সুযোগ এবং একটি ঝুঁকির মুহূর্ত এনে দিয়েছে। নিশ্চিতভাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। বাংলাদেশ যেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলে তৎপর থাকা ভারত বিরোধী গোষ্ঠীগুলোর মঞ্চে পরিণত না হয়, সে কারণেও
দিল্লি সরকার, ভারত সরকার দিল্লিকে স্পেশালি বাংলাদেশের প্রতি মনোযোগী হতে হচ্ছে এবং হতে হবে। কর্তৃত্ববাদী দমন পীড়ন শুধু একটি বিন্দু পর্যন্ত কার্যকর হয়ে থাকে বা একটি রেখা পর্যন্ত কার্যকর হয়ে থাকে, তারপর তা আর কাজ করে না। আসলে ভিন্ন মত হলো পানির মতো। পানি একটি নির্ধারিত অবস্থা পর্যন্ত আটকে রাখা যায়, পাত্রের ক্ষমতার অধিক যদি হয়ে যায়, বেশি হয়ে যায়, পানি ঢাললে তা উপচে পড়বেই। একইভাবে দমন দিয়ে একটি নির্ধারিত অবস্থা পর্যন্ত ভিন্ন মতকে আপনি রোধ করতে পারবেন, রোধ করে রাখা যায়, কিন্তু সেই অবস্থা পার হলে বিরোধিতা প্রচণ্ড বিদ্রোহ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারতে যারা ডানপন্থী আছেন তারা শুধু বাংলাদেশের এই ঘটনাকে শুধু বিদেশি ষড়যন্ত্র কিংবা ইসলামীপন্থীদের তৎপরতার ফ্রেমে আটকে যদি বিচার করেন, এর মাধ্যমে তারা বাংলাদেশি জনগণকে যে গণ অভ্যুত্থান হলো এটির থেকে আলাদা করেন এবং মূল কারণ বলে উল্লেখ করেন, তাহলে তারাও সেই ভুলটি করবেন যেটি শেখ হাসিনা করেছেন। কি ভুলটি? হাসিনা তার নয়, শিক্ষার্থীদের রাজাকার বলে ভুল করেছেন। যদি ভারতীয় সরকার এবং ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আন্দোলনকে শুধুমাত্র তাদের ফ্রেমে বন্দি করেন এবং উল্টোপাল্টা কথা বলা শুরু করেন, তারাও একই ভুল করবেন। এটি হবে কিন্তু সেই একই রকম ধরনের ভুল। বাংলাদেশের রাজনীতি দুটি খুবই গুরুত্বপূর্ণ উত্তেজনাকর বিষয় ঘিরে আবর্তিত হয়ে আসছে প্রথম থেকেই। প্রথমটি হলো, এটি ধর্মভিত্তিক নাকি ধর্মনিরপেক্ষ জাতি? এই প্রশ্নের সমাধান আমরা কখনোই করতে পারিনি। এর প্রশ্নের স্পষ্ট সমাধান দেশটির কাছে স্বাধীনতা লাভের পর থেকে নেই। রাষ্ট্রটি গঠিত হওয়ার পরে বিভিন্ন শাসকেরা এই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। দ্বিতীয় বিষয়টি হলো দলীয় ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ। এটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ছায়া সরে গেলে একটি প্রকৃত দলভিত্তিক ব্যবস্থার উদ্ভব হতে পারে বলে আমি মনে করি। তবে ক্ষমতার পালাবদল ও ক্ষমতার ভাগাভাগির বিষয়টি মসৃণ করতে অধিকতর টেকসই দলভিত্তিক ব্যবস্থা তৈরি করা খুবই দরকার। তা না হলে এই যে আন্দোলন হয়ে গেল, এই যে বিপ্লব হয়ে গেল, এই আন্দোলনের উত্থান সংক্ষিপ্ত সময়ের জন্য গণতন্ত্রের রূপ নিয়ে আবারও তার স্বৈরাচারী ব্যবস্থায় হারিয়ে যেতে পারে, স্বৈরাচারী ব্যবস্থায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।